নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা এমন এক খারাপ মানুষকে পেশ করব, এমন মানুষকে যাকে আপনারা নানা রকম অপরাধ করতে দেখেন, কখনো আপনারা মারপিট করতে দেখেন, কখনো আবার মার্ডার করতে দেখেন। এমন একজন মানুষ যাকে আপনারা সব সময় অন্যের ওপর অত্যাচার করতে দেখেছেন, কখনো ওকে ড্রাগ মাফিয়ার সঙ্গে দেখেছেন, তো কখনো আন্ডারওয়ার্ল্ড ডনের রূপে দেখেছেন। আজ আমরা ওর একটা অপরাধের হিসেব নেব। আপকি আদালতে পেশ করছি আজকের অতিথি। হিন্দি সিনেমার খলনায়ক গুলশন গ্রোভার আপকি আদালতে হাজির হন। আপনাদের সবার জন্য আমি এই ছবি নিয়ে এসেছি। জজ সাহেব, আদালত শুরু হওয়ার আগেই তো ইনি দর্শকদের ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। অর্ডার অর্ডার। আজকের মোকদ্দমা শুরু করা হোক। জজ সাহেব, ওয়েট, প্লিজ ওয়েট। আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, আমি কথাটা মন থেকে মানি যে আমি যা কিছু হয়েছি, আমি স্টার হই, যা কিছু হই, এদের সবার জন্যই কিন্তু হয়েছি। আজকের মোকদ্দমা শুরু করা হোক। তো মোকদ্দমা শুরু হচ্ছে আপকি আদালতে। প্রথম অভিযোগ গুলশান গ্রোভারের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার গুলশন গ্রোভারের ওপর অভিযোগ হলো যে উনি বাস্তব জীবনেও নাকি খলনায়ক। গুলশানজি, এই কথাটা কি সত্যি যে আপনার খুব ভালো লাগে যখন লোক আপনাকে বলে कल्लू कलन कालिया दे लोग मुझको गालियां। बैड बैडमैन, मैं हूं बुराई का फरिश्ता। मेरा जन्म अभी नहीं हुआ है। मैं तो हमेशा से हूं आपके पास, आपके बीच, आपके अंदर। यकीन नहीं आता तो अपना दायां हाथ अपने सीने पर रखकर ध्यान से सुनिए, आपको मेरी आवाज जरूर सुनाई देगी। बुराई की आवाज। बुराई का और आपका रिश्ता हमेशा से है। बुराई सबके अंदर है, अच्छाई दबा देती है उसे। बुराई एक साजिश है अच्छाई की। अच्छे लोगों ने जानबूझकर कुछ लोगों को बुरा बनाया है ताकि उनकी तरफ उंगली उठाकर कह सके, वो देखो वो जा रहा है बुरा आदमी। Evil is created by good. আমি তো এটা শুনেছি যে আপনি ছোট থেকেই খুবই দুষ্টু ছিলেন এবং লেখাপড়ায় একদমই মনোযোগ দিতেন না। আমি একটুকু আপনাকে বলতে পারি যে যেখানে আমি থাকি, যেখানে আমি থাকতাম, ওখানকার লেডিজরা, যে মাসি আন্টিরা, তাদের আজও বিশ্বাস হয় না যে এত ভালো একটা ছেলে এই ধরনের রোল করতে পারে। যখনই আমি যখন নতুন নতুন ফিল্মে নেমেছি, তো ফিল্ম অবতার আসে আর তাতে আমি এক বদমাস ছেলের রোল করি। তো আমার মা রোজ সকালে গুরুদুয়ারে যায়, তো সব মহিলারা ওকে ঘিরে বসে যান আর বলেন যে হায় হায়, এটা কি হলো, এমন তো ছিল না। ও যখন এখান থেকে গেল, নিশ্চয়ই বম্বের লোকেরা ওর উপর কিছু করেছে, আমাদের ছেলে এরকম নয়, একদম নয়। তো আমার মা বোঝায় যে ওটা শুধুমাত্র রোল, অ্যাক্টিং করছে, ইউনো। তো আই মিন, আমার মনে হয় না যে কাউকে আপনি একজনও পাবেন, পুরুষ বা মহিলা বা বাচ্চা, যে আমাকে জানতো ওই সময় থেকে বলবে যে আমি খারাপ ছিলাম। আচ্ছা, বরং আমি বলছি দেখুন, যে এই কথাটা কি সত্যি গুলশানজি যে আপনি বাড়ি থেকে পালিয়ে বোম্বাই এসেছিলেন আর আপনার মা চাইতেন না, যে উনি চাইতেন যে লেখাপড়া শিখে কোনো ভালো কাজ করুন? আমি সব সময় ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম স্কুলে, রামপুরা স্কুলে। এখনো আমার নাম লেখা আছে মেধাবী ছাত্র। প্রথমবার ওই স্কুলে ফার্স্ট ক্লাস ডিস্টিংশন ইন 4 সাবজেক্ট হায়ার সেকেন্ডারি বোর্ডে রেজাল্ট করি। তারপরে আমি শ্রীরাম কলেজ অফ কমার্সে পড়াশোনা করতে গিয়েছিলাম, যেখানে ভর্তি হওয়ার জন্য 93%-এর বেশি মার্কস লাগতো। এটা তো বিশ্বাস করাও মুশকিল যে আপনি কলেজেও গেছিলেন।
দেখুন, এটা আমার যে ফিল্মে অভিনয়, ফিল্মে আমি যে ক্যারেক্টার করি, এটা তারই প্রভাব। সেই কারণে অ্যাকচুয়ালি তো যখন আমি আমার ছেলেকেও বলি যে 93 বা 94% মার্কস পেতাম, তো ও ও বলে যে, "ড্যাড বেশি হয়ে যাচ্ছে না?" আমি বলে দিতে চাই যে হয়তো জানা নেই যাদের, আমি দিল্লির আউটস্কার্টে পড়েছি, বড় হয়েছি। স্কুলে পড়ার সময়ে আমি রোজ একটার সময় স্কুল ছিল। সকালে আমি আ ঘরে, ঘরে লোকজনকে ডিটারজেন্ট পাউডার বিক্রি করতে যেতাম। আ আ হাউসওয়াইফদের, লেডিজদের কাপড় ধুয়ে দেখাতাম। এটাই বলতে চাই যে আ আমার কাছে কম পয়সা থাকায় বা দারিদ্র্যের কারণে যা আমার স্বপ্ন ছিল যে আমি কিছু একটা হতে চাই, তাতে কোনো বাধা আসেনি, তাতে কোনো সমস্যা হয়নি। আমি সকালে বাড়ি, বাড়ি ডিটারজেন্ট পাউডার, ফিনাইল হাউসওয়াইফদের বিক্রি করতে যেতাম। আমার ইউনিফর্ম সঙ্গে করে নিয়ে। একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি। কোনো ভালো বাড়ির ছেলে, সে আগে সাবান বেচে, ডিটারজেন্ট বেচে রোজগার করা গরিব ঘরের ছেলে, পরিশ্রমী ছেলে, ভালো নম্বর পাওয়া ছেলে, ও ফিল্মে গিয়ে খলনায়কই কেন হয়ে গেল? আমি অনেক বছর ধরে, কারণ অ্যাক্টিং এর ব্যাপারে আমি এত প্যাশনেট যে মরার দিন পর্যন্ত পিকচারে অ্যাক্টিং করতে চাই। যদি আমি ফিল্মে হিরো হতাম, তাহলে কি হতো যে যতক্ষণ আপনি অ্যাট্রাক্টেড, ইয়াং, সুন্দর লাগছেন বা যতক্ষণ দর্শকরা আপনাকে সেভাবে দেখছে, আপনি আছেন ৫-৭ বছর পরে অন্য কোনো হিরোর ফিল্ম দেখতে চাইবে। আর আমি কিন্তু এটা চাইতাম যে, যে দিন পর্যন্ত আমি বেঁচে থাকবো পিকচার অ্যাক্টিং করতে থাকবো। কিন্তু কার ভালো লাগে যে সব ফিল্মে পেটানি খাবে? আমি মানুষকে ওই খারাপ রোল করে এটা দেখাতে চাই, যদি আমার মতোই ফিল্মে যে ক্যারেক্টার আছে যদি সেরকম হন, তাহলে সমাজের জন্য খারাপ হবে আর আপনার সাথেও এমনটাই করা হবে। পেটানি খাবেন, তার সাথে, সাথে ফিল্মে যে সুন্দরী হিরোইন আছে আপনি তাকে পাবেন না, হিরো পেয়ে যাবে। আপনার শত চেষ্টা সত্ত্বেও। হ্যাঁ, আমার চেষ্টা সত্ত্বেও। জনতা থেকে জেনে নেব আপনার এই খলনায়কের ব্যাপারটা নিয়ে তাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, আপনি বেশিরভাগ ক্যারেক্টার নেগেটিভ করেছেন। কখনো এই নেগেটিভ ক্যারেক্টারের ইমপ্যাক্ট আপনার রিয়েল লাইফে লিমিট ক্রস করতে বাধ্য করেছে কি? আরে ভাই! একদম নয়, একদম নয়, আচ্ছা, একদমই গুলশান জি, এটা নয়। বলুন যে কখনো এমন হয়েছে যে আপনার লিফটে কোনো মেয়ের সঙ্গে দেখা হয়েছে আর ও ভয় পেয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, এমন বা হয়েছে। আপনি কারোর বাড়ি গেছেন আর ওরা বাচ্চাদের লুকিয়ে দেখুন, রেখেছে? আপনাদের একটা ইনসিডেন্ট বলছি। আমি আর শাহরুখ, আমরা অনেক ওয়ার্ল্ড ট্যুর করেছি। শো হয় না আলাদা, আলাদা জায়গায়, যেমন লন্ডন, আমেরিকা, কানাডা। একই ফ্লোরে আমরা আছি। শাহরুখের ফটোগ্রাফ নেবার জন্য মেয়েরা দৌড়াচ্ছে, একলা যাচ্ছে ওই ফ্লোরে, ও রুমে। আমার কাছে অটোগ্রাফ নিতে আসে। তখন ভাই কাজিন, প্রতিবেশী, বডিগার্ড সব সঙ্গে নিয়ে। তো আমার খুব খারাপ লাগে। আমি বলি, "আরে এই তো প্রবলেম শাহরুখের, আপনার কাছে ওরা একাই সব আসার জন্য তৈরি অটোগ্রাফ নেবার জন্য। আর আমার কাছে দল বেঁধে আসছে।" তো কখনো কখনো মনে হয় যে ভুল করে ফেলেছি, ভিলেন হয়ে হিরো হতে পারলে ভালো হতো? একদম না স্যার, একদমই নয়। আমি বলেছি না যে আমি কোনো রিজেক্ট হিরো নই, যে আজকাল হিরো চলছে না, তো ভিলেনের রোলটা আমি শুরু করে দিয়েছি। ঠিক আছে? আমি ১ম দিন থেকেই খলনায়কের রোল করার জন্য গিয়েছিলাম আর খলনায়কের রোল করি আর আনন্দের সঙ্গে। আর তার সাথে সাথেই এখন গত বছর ধরে আমি যেটা বলে যে ওই ভার্সেটাইল অ্যাক্টরের মতো করে আলাদা, আলাদা ধরনের রোল করা শুরু করে দিয়েছি। আপনি কেমন রোল করেন, তাতে দর্শক কেমন রিয়্যাক্ট করেন, এইসব নিয়ে অনেক রকম অভিযোগের একটা লম্বা লিস্ট আছে। হুম। আপকি আদালতে গুলশান গ্রোভারের বিরুদ্ধে মোকদ্দমা চালু থাকবে। এখন থামবো একটা ছোট্ট ব্রেকের জন্যে। আপকি আদালতে আজ অভিযোগ আর জবাবের ঘেরাটোপে রয়েছেন হিন্দি ফিল্মের নাম্বার 1 ভিলেন গুলশান গ্রোভার। আপকি আদালতে পরের অভিযোগ গুলশান গ্রোভারের উপর। আপকি আদালতে ফিল্ম স্টার গুলশান গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অ্যাক্টিং করেন কম, দেখনদারি করেন বেশি। গুলশানজি, অনেকেই আমাকে বলে যে আপনার যে ট্রেনিংটা হয়েছিল না ছোটবেলাতে, তা আজ পর্যন্ত কাজ করছে। আমি শুনেছি যে প্রথম রোল যেটা আপনি করেন রামলীলাতে বাঁদরের রোল করেছিলেন। হ্যাঁ। না, এটা একটা ফ্যাক্ট। আমি দিল্লিতে শ্রীনগরে আমার বাবা রামলীলার লেখক ছিলেন।
রামলীলা করাতেন, তো হনুমানজির বানর সেনায় রোল পাই, সেখান থেকেই শুরু করি আমি। আর তারপর যখন মুম্বাই আসেন, অ্যাক্টিংয়ের সুযোগ পান, প্রতিবার আপনি গেট আপে বেশি মন দিয়েছেন, অ্যাক্টিংয়ে কম। স্যার, ফিল্মে কেচপের দাগ সহ 56 টিকলি, রাম লক্ষণে ওই কেশরিয়া বিলাইতি, ব্যাডম্যান, অ্যান্ড ওই ওই- ওই যে কি বলে না, ওই যে মহাসংগ্রামের ওই পাঞ্জাব থেকে আসা সরল পুলিশ অফিসার, আমি ফিল্মে লুকও পেশ করেছি আর সাথে সাথে চরিত্রের গভীর পর্যন্ত কাজ করেছি। আপনি যার গভীরে কোনো কাজ করেন নাকি আপনি একই প্যাটার্নে ফিল্ম শুরু করে দেন, যেমন আপনি বললেন ব্যাডম্যান? আর এতে কোনো প্রবলেম আছে? এ তো খুব কি যেন বলে, লোকে এনজয় করে। এতে কি বলে, ক্যারেক্টারকে বোঝা যায়। बैडमैन कल्लू कल्लन कालिया लोग देते हैं मुझको गालियां। पंजाब में ऐसा होता है? अरे हमारे पंजाब में ऐसा नहीं होता। लुकास गुड, लुकास बैड, पर लुका नॉट अगली। এরকম অনেকগুলো যে লাইন থাকে, তাতে যখন ক্যারেক্টার স্ক্রিনে আসে, যে ওই মানুষের ইমিডিয়েটলি মনে পড়ে যায়, যে লোক ওকে আইডেন্টিফাই করে। আর আজকাল একবার দেখুন না, গব্বরের ডায়লগ হোক বা মুগাম্বোর ডায়লগ হোক বা আমার ডায়লগ হোক, ব্যাডম্যান, তাতেই ওই ক্যারেক্টার মনে থাকে। আমি যদি আপনার আসন্ন মুভিগুলোর নাম দেখি, হ্যাঁ, তো একটা ফিল্মের নাম হলো শাদি সে পেহলে, তারপরে দরওয়াজা বন্ধ রাখনা, হুম, আর তারপর সতন। আমি রজত স্যার, আমার মনে হয় আপনার ফিল্মও লেখা উচিত। এই কারণে যে যে সুন্দরভাবে আপনি এগুলো জুড়ে দিয়েছেন, খুব ভালো, খুব সুন্দর। বরং এখনই কেউ স্টুডিওতে মজা করছিল, ওই আগে খলনায়কের ডায়লগ হতো যে अब मुझसे बचकर कहाँ जाओगी? এরকম কিছু, আর ও বলতো, भगवान के लिए मुझे छोड़ दो। খলনায়ক বলতো, इतनी खूबसूरत चीज और भगवान के लिए छोड़ दूं तो मैं क्या खाऊं प्रसाद। এখন ও যখন পালিয়ে যায়, সামনে রজত শর্মার সাথে দেখা হয়, ওনার পেছনে লুকোয়, আর রজত শর্মা বলে, इसको तो मैंने बचा लिया, अब तुम्हें कौन बचाएगा? कैमरा ऑन करो। তো এইভাবে আপনাকে নিয়ে আপনার সম্পর্কে কি কি বলা যখন হয় আপনি সেসব। এখানে এসেছিলেন তখন ভেবেছিলেন আপনাকে কে বাঁচাবে? আমাকে বাঁচাবে এনাদের ভালোবাসা, আমাকে বাঁচাবে এটা যে আমি 22 বছর ধরে শুধু এই করেছি, আমি এই জিনিসটা মনে রাখবো, যে এদের মনোরঞ্জন করতে থাকবো। আমাকে বাঁচাবে এটা যে আমি মন থেকে মানি, যা কিছু আমি অ্যাচিভ করেছি, নাম, যশ, অর্থ, এনাদের আশীর্বাদই। যদি ওনাদের ইচ্ছে হয় হাততালি দেবেন। গুলশানজি, আপনি 22 বছর ধরে যা কিছু করেছেন, যে লক্ষ্যে পৌঁছেছেন, হ্যাঁ। এই গন্তব্যে পৌঁছানোর পর অনেক রকম প্রশ্ন উঠে আসে। নতুন অভিযোগ সামনে এসেছে, যা এই সপ্তাহেই এসছে। এই অভিযোগের জবাব চাইবো, কিন্তু তার আগে থামবো একটা ব্রেকের জন্যে। আপকে আদালতে আজ অভিযোগ আর জবাবের ঘেরাটোপে আছেন হিন্দি ফিল্মের জনপ্রিয় খলনায়ক গুলশান গ্রোভার। তামিল ফিল্মে কাজ করেছি, তেলেগু ফিল্মেও কাজ করেছি। এখন আমি সব ফিল্মের হিসেব নেব, আরে বাবা। চিন্তা নেই। আপকে আদালতে পরের অভিযোগ গুলশান গ্রোভারের বিরুদ্ধে। আপকি আদালতে ফিল্ম স্টার গুলশান গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পাবলিসিটির জন্য যা খুশি তাই করতে পারেন। গুলশানজি, একটা কাগজ আছে আমার কাছে, লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড। এখানে লিখেছে নিউ বর্ন ভিলেন, লেটেস্ট 007 স্টার গুলশান গ্রোভার। আরও একটা কাগজ আছে যাতে লিখেছে গুলশান গ্রোভার আপনাকে কোট করেছে, মাই শট অ্যাট বন্ড। আপনি দাবি করেছেন যে আপনি জেমস বন্ডের ফিল্মে ওর বিপরীতে ভিলেন হতে চলেছেন, কিন্তু খবরের কাগজ এসবকে মিথ্যে বলছে। সবার আগে তো আমি এটাই বলতে চাইবো যে আপনাদের সবার গুড উইশে, আপনাদের সবার আশীর্বাদেই ইন্ডিয়ান অ্যাক্টরের, বলিউড অ্যাক্টরের বিদেশি ফিল্মেও এখন কাজ হাতে আসছে। এটা
আমার জন্য খুশি আর গর্বের কথা তো বটেই, আমাদের সবার জন্য, মানে ইন্ডিয়ানদের জন্য গর্বের বিষয় ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি, সে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, যেখানে আমি 6টা ফিল্মে কাজ করেছি, ফ্রান্সের ফিল্মে কাজ করেছি, ইতালির ফিল্মে কাজ করেছি, জার্মানির ফিল্মে কাজ করেছি, কানাডিয়ান ফিল্মে কাজ করেছি, ইউকের ফিল্মে কাজ করেছি। এখন কিছুদিন ধরে এমন চলছে যে পরবর্তী জেমস বন্ডের ফিল্মে আমাকে ভিলেন বানানো হবে, আর কিছু কাগজ বলছে যে নিয়েছে, কিছু বলছে নেওয়া হবে। জেমস বন্ডের যে সাইটটা আছে তাতেও আমার ছবি আছে, সেখানে একটা আর্টিকেল আছে, বন্ডস কানেকশন টু বলিউড। কথাটা হলো যে আমি ফিল্মে আছি নাকি নেই সেটা আমি আজকে বলবো না। এই জন্য বলবো না, কারণ এটা সত্যি নয়, সেই জন্যে। দেখুন আপনি উকিল, আপনি এটা ভুলে যান 5 মিনিটের জন্য যে আপনি একজন উকিল। আপনি শুধু এটা মনে করুন যে আপনি ভারতীয়, আর আপনি ভালো ভারতীয়, এটা আমি মানি। তো একজন ভারতীয় হিসেবে আপনার কি মনে হয় আপনি বলুন। দেখুন, আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা না করবেন না, না। আমি আপনাকে না আপনি আমি আমার আপনাকে কথাটা একদম সোজাসুজি বলছি। এই যে ব্রিটেনের কাগজ, এটা আচ্ছা। কোনো ছোট কাগজ তো নয়, ইভনিং স্ট্যান্ডার্ড, আরে- লন্ডনের খুব নামি একটা কাগজ। হ্যাঁ রজত বাবু, যদি ইভিনিং এ আরে স্যার, শুনুন তো আগে। হ্যাঁ। এই কাগজে আপনাকে কোট করেছে যে টু বি ইন ক্যাসিনো রয়্যাল উড বি আ রিয়েল অনার টু মি অ্যান্ড মাই কান্ট্রি। হ্যাঁ, আপনি ইমপ্রেশন ক্রিয়েট করেছেন যে আপনি জেমস বন্ডের ফিল্মে ভিলেন হতে চলেছেন। হুম। এটা সত্যি কি না? আমি ইমপ্রেশন ক্রিয়েট করছি যে আমি আগামী জেমস বন্ডের ফিল্মে ভিলেনের রোল করব। এই কথাটা সত্যি হলে এতে খারাপের কি আছে? যে যদি আমি জেমস বন্ডের ফিল্মে থাকি তো সেটা আমার জন্য আর আমার কান্ট্রির জন্য অনার হবে, এটাই তো ট্রান্সলেশন। এটা খারাপ কি? কোনো বাজে ব্যাপার একদম নয়। আর যদি এতজন ইন্ডিয়ান, যতজন ভারতীয় আছে, আর বলিউড ফিল্মের ফ্যান আছেন যারা বিদেশে থাকেন, তারা সবাই তো এটাই চায়, তাদের সবার জন্যই এইসব কিছু লেখা হচ্ছে যে আমি আসতে চলে বলিউড আগামী জেমস বন্ড ফিল্মে ভিলেন হবই হব। তো এটা ওদের সবার মানে ওই কি বলে আশা আর অ্যাসপিরেশন। আমার তো মনে হয় যে খুব পজিটিভ এফেক্ট হবে, খুব পজিটিভ রেজাল্ট আসবে, আপনি যাই বলুন না কেন। এই আজকের কাগজে একটা রিপোর্ট ছেপেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে সাংবাদিকরা লন্ডনে যে প্রডিউসার ক্যাসিনো রয়্যালের তার সঙ্গে কথা বলেছেন, হুম। আর উনি বলেছেন যে কাগজে যেসব খবর ছাপা হয়েছে সেগুলো মিথ্যে। এখন কে এটা ভেরিফাই করবে এই কাগজ প্রডিউসারের সঙ্গে কথা বলেছে কি বলেনি? এই কাগজের ফোন কল ওই প্রডিউসারের নেওয়ার মতো সময় নেই। যে $100 মিলিয়ন ফিল্ম এটা, সেটা সেটে যেতে চলেছে। ওনাদের 5,000 সমস্যা রয়েছে, তার মধ্যে এখন ওনাদেরকে হিরোইন খুঁজতে হবে, আর এই সময় ওদের আরো অনেক কিছু খুঁজতে হবে। এসবের সাথে সাথে খুব আমার জন্য একটা আনন্দের কথা আছে, হাউ পপুলার বলিউড স্টারস আর। বন্ডের থেকে বেশি আমার আলোচনা শুরু হয়ে গেছে, বন্ডের থেকে বেশি আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি আছি কি নেই। হ্যাঁ? আচ্ছা, আপনি আমাকে এই কথাটা বলুন, ওই ফিল্মে যারা কাস্টিং করে, হ্যাঁ। ওই ফিল্মের যে প্রডিউসার আছে, ওই ফিল্মের যে কাস্টিং করার মানুষগুলো আছে, তাদের মুখ দেখেছেন কখনো? শুনুন রাজা স্যার, আমি তৈরি হয়ে এসেছি। হ্যাঁ, এতে আমার ফটো আছে জেমস বন্ডের 7টা ফিল্মের যিনি কাস্টিং ডিরেক্টর লস অ্যাঞ্জেলেসে, জ্যানেট জানকিনসন, জ্যানেট এঞ্জিন, ওর সাথে কোম্পানির প্রেসিডেন্ট মাইকেলের সাথে আপনাকে অনুরোধ করব যে এই ছবিটা দেখানো হোক জজ হ্যাঁ, সাহেবকে। অবশ্যই, ওদের দিন। অফিসে এই হ্যাঁ। ফটোটা রয়েছে, এই যে দেখুন। এরা কাস্টিং ডাইরেক্টর, এই দুজন লেডি, এই দুই লেডিও এই সেম, এরা হ্যারি পটারের কাস্ট করেছেন, এরা বিউটিফুল মাইন্ডের কাস্ট করেছেন, আর এখন বন্ডের কাস্ট করছেন। আর এদের অফিসে চলুন, আমি মেনে নিচ্ছি আপনাদের দেখা হয়েছিল, আপনি সব প্রমাণও নিয়ে এসেছেন, কিন্তু আজ এই দেখে কাগজে মনে হচ্ছে বন্ডের ভিলেন। আজ এই কাগজে আরো একটা খবর ছাপা হয়েছে গুলশানজি। কি? দেখুন, ওরা একটা ইমেল পাঠিয়েছে সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল কে, হ্যাঁ, আর তাতে লেখা আছে দ্য স্টুডিও মেকিং ক্যাসিনো রয়্যাল said we have checked with Eon Productions. Mhm. They had confirmed that there is absolutely no truth in it, হুম। just wishful thinking of Mr. Gulshan Grover. ওই যে স্টুডিও আছে না, তাতে প্রায় 40টা বিল্ডিং আছে, বড় বড় স্টুডিওর 4,000 ডিপার্টমেন্ট আছে। আর উনি কাকে ইমেল করেছেন, কে জবাব দিয়েছে, তার ভেরিফিকেশনটা কে করবে? ওকে ডাকা হোক না।
আর তার সাথে সাথে আমি তো এটা বলছি না, কারণ এই মুহূর্তে বেশি কিছু বলা আমার বিরুদ্ধে যেতেই পারে, ইট ক্যান গো এগেনস্ট মি। আমি শুধু সেটুকুই বলতে পারি যেটুকু বলার আমার অনুমতি আছে আর যেটুকু বলা আমার জন্য ঠিক হবে। যদি আপনাদের সবার গুড উইশ থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, তো বন্ড বেঁচে পালাতে পারবে না। অভিযোগ আর প্রশ্নের একটা লম্বা তালিকা আমার কাছে এখনো আছে। আমরা আর একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর গুলশান গ্রোভারের ওপর জনতার এই মোকদ্দমা চালু থাকবে। আপকি আদালতে আজ অভিযোগ আর জবাবের ঘেরাটোপে রয়েছেন হিন্দুস্তানি ফিল্মের জনপ্রিয় খলনায়ক গুলশান গ্রোভার। আপকি আদালতে ফিল্ম স্টার গুলশান গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সাদা চামড়ার প্রতি অবসেসড। আচ্ছা, এই কথাটা কি ঠিক যে আপনি ভালোভাবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, 350 ফিল্মে আপনি কাজ করার সুযোগ পান, কিন্তু আপনার যে অবসেশন রয়েছে সেটা হলিউড ফিল্মের প্রতি, হোয়াইট স্কিনের লোকেদের প্রতি? যদি আমি ভবিষ্যতের মানুষের জন্য একটা নতুন পথ খুলে দিই, যে এখানে সাকসেসফুল হওয়া সত্ত্বেও এখানে আমার ঘর বাড়ি, আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে না ছেড়েও আমি বিদেশে যাই, বিদেশে গিয়ে ওদেরকে আমি কনভিন্স করি যে ইন্ডিয়ান অ্যাক্টার্স আর অলসো ক্যাপেবল অফ অ্যাক্টিং ইন ইন্টারন্যাশনাল ফিল্মস। কারণ ওদের তো এই কথাটাও জানা ছিল না, যেভাবে আমাদের হিন্দি ফিল্মে অ্যাক্টিং করা হয় আমরা খুব লাউড অ্যাক্টিং করি। ওদের এই কথাটাও জানা ছিল না যে আমরা ইংরেজি বলতে পারি কি বলতে পারি না। যদি আমি ওখানে গিয়ে ওই লোকগুলোকে কনভিন্স করি, নিজের জন্য তো রাস্তা তো আমি খুলেইছি, তার সাথে সাথে ভবিষ্যতের অনেক মানুষের জন্য রাস্তা খুলে দিয়েছি। ওদের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ট্যালেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে সচেতন করি। যদি সেটাকে আপনারা হোয়াইট স্কিন অবসেশন বলেন বা আপনি এটাকে যাই বলুন, আমি এই বিষয়টা খারাপ মানছি না। আমি এটাকে প্রোগ্রেস ভাবি, এটাকে লজিক্যাল গ্রোথ আচ্ছা বলে মনে গুলশানজি, করি। এটা কি ঠিক যে ওখানে ফিল্মের রোল পাওয়ার জন্য আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে? শুনেছি যে প্রথমবার যখন গেছিলেন আপনার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল, আই কার্ড আটকে রেখেছিল যাতে আপনি পালাতে না পারেন। আসলে এই কথাটা তো একদম আপনি ঠিকই বলেছেন, কারণ ইমপ্রেশন এমন ছিল প্রথমে যে ফিল্মটা আমি করি জঙ্গল বুকে, আমাকে ফোনে বলা হয় যে মিস্টার গ্রোভার যখনই আপনি আসবেন আমরা আপনার পাসপোর্ট রেখে দেব, শুটিং শেষ হবার পর আপনাকে দেব। আমি বলি একদম। যেই আমি পৌঁছাই, দেখা করি, আমার পাসপোর্ট ওদের দিয়ে দিই। আমি পরে ওদের প্রশ্ন করি, 2-3 জন লোক আমার দিকে নজর রাখতো যে ঠিক সময় নিচে আসছে কি না, এর আচরণটা কেমন। এর কারণটা হলো মিডিয়া, এর কারণটা হলো যে বলিউড স্টারদের সম্পর্কে যে কাহিনী রটনা ওরা কাগজে পড়েছে বা শুনেছে, দে কান্ট বি রিলায়েবল। ওদের সময় নিয়ে প্রবলেম আছে। ওরা যে কোনো সময় রাতে উঠে বলতে পারে যে আই এম গোয়িং টু ইন্ডিয়া, আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, মায়ের হাতের খাবারের কথা মনে পড়ছে, তখন তো শুটিংই বন্ধ হয়ে যায়। তো ওরা এমন গল্প শুনেছে। তো এইসব ভয়ের কারণে আমার পাসপোর্টটা রাখে। আর এই হিউমিলিয়েশনের পর যখন ওরা কাজ করে আমার সঙ্গে, তখন এটা প্রুফ হয়ে যায় যে that the Indian Bollywood actors are also professional, also extremely talented and can be reliable. এই কথাটা সত্যি যে ওখানে কাজ করতে করতে আপনাকে ওরা অ্যাক্টরের থেকে বেশি এজেন্ট বানিয়ে দিয়েছে? আরে ভাই, আমার তো মনে হয় এখানকার সরকারের আমাকে কিছু প্রাইজ দেওয়া উচিত, কোনো অনার দেওয়া উচিত ফর বিং দি অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া। আপনাকে বলা হয় যে ব্র্যাড পিটারের হিরোইন খুঁজে দিন। আমি এখানে বলিউডে কাজ করি, ও আমাকে জানে, আমার পরিচিতি বন্ধু হয়, প্রায় আমাকে ফোন করে, ইমেল করে প্রশ্ন করে যে ইন্ডিয়াতে এই ধরনের শুটিং হতে পারে, এরকম কোনো হিরোইন পাওয়া যাবে বা এই ধরনের কোনো টেকনিশিয়ান পাওয়া যাবে। আমার জন্য এটা গর্বের কথা, কারণ আমি মনে করি আমাদের দেশে ট্যালেন্ট যা আছে তা কিন্তু সব দিক থেকে শ্রেষ্ঠ। হোয়াইট স্কিন অবসেশনের কথা যদি বলি, তো আমি তাদের কথাও বলবো যাদের সঙ্গে আপনার ফটো ছাপা হয়। কখনো পামেলা অ্যান্ডারসনের সঙ্গে আপনার ফটো ছাপা হয়, কখনো গোল্ডি হর্নের সঙ্গে আপনার ফটো ছাপা হয়। যখন আপনি কোথাও কাজ করবেন, ওদের সঙ্গে বন্ধুত্ব হবে, ঘনিষ্ঠতা হবে, ওদের কাছে আসা যাওয়া চলবে। আর এটা ওদের মহানুভবতা যে ওরা আমাকে ওদের ক্লোজ সার্কেলে বা ওদের সঙ্গে উঠা বসা করতে, ডিনার করতে, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ, এইসব কিছু বন্ধুত্ব রাখে, সম্বন্ধ রাখে। ওরা যখন ইন্ডিয়া আসে বা ইন্ডিয়া আসার ইচ্ছা হয় ওদের, আমাকে প্রশ্ন করে, আরে ওয়েদার কেমন, কোথায় আসা উচিত, কিভাবে কি হবে।
সো আই থিঙ্ক এটা 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 আপনি আচ্ছা, এটা যে এটা ধরনের ইয়ে মানে ছবি এটা আপনার ওই ছাপা হয় তাতে মনে হয় না যে আবহাওয়া দপ্তরের কোনো খবর এ তো দেখে মনে হয় যে আপনি ওদের কাছে জানতে চাইছেন কাপড় এত কম কেন পড়েছে। দেখুন রজত স্যার, আসলে ব্যাপারটা নানা ধরনের সম্পর্ক হয় আর তার আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন হয় মিডিয়ায়। আমার এদের সঙ্গে বন্ধুত্ব আছে। সাপোজ আমি যদি ওখানে যাইও, তো আমি খাদি, গ্রাম্য উদ্যোগ থেকে, হ্যান্ডিক্রাফট থেকে এরকম ছোট ছোট জিনিস নিয়ে ওদেরকে দিয়ে দিই। গোল্ডি হর্নের কথা মনে পড়ছে আমার। আমি গোল্ডি হর্নকে একটা ঘাগরা চলি এই খাদির প্রেজেন্ট করি, আর ওটা এতটা এক্সাইটেড হয় যে সঙ্গে সঙ্গে ও পরেও নেয়। লম্বা হয় কাটতে বলি, একটা শাড়িও দিয়েছিলাম। তো ইমেল আসে তার, এটা অমুক ফাংশনে আমি পরে যাচ্ছি। তো সেই দিনই আমি কাগজে ছবি দেখি যে সেই শাড়িটা যেটা আমি পাঠিয়েছিলাম। তো ব্যাগ, ওই গণেশ আঁকা, গণেশের পেটেন্ট, মিউজিক, এই সমস্ত জিনিস আমি নিয়ে গিয়ে ওদেরকে গিফট দিই, যা নিয়ে ওরা ডিসকাশন হয় কোথাকার জিনিস, ওরা কারা বানিয়েছে এই জিনিসের সঙ্গে, মানে এসবের সাথে এর সাথে গডের কি সম্পর্ক। আমি তো শুনেছি যে আপনি প্রিন্স চার্লসকে রাম নামের কুর্তা গিফট করেছিলেন। আমি প্রিন্স চার্লসকে অনেকগুলো বলিউড ফিল্ম, হরে রাম হরে কৃষ্ণ লেখা, আজকালের যে ট্রেন্ডি কুর্তা আছে, ওই যে কি যেন বলে, মন্ত্র লেখা আছে, তেমন অনেক কুর্তা প্রেজেন্ট করেছি। এটাও কি আপনার হোয়াইট স্কিন অবসেশন যে আপনি কিছুদিন বাদে বাদেই প্রিন্সের সঙ্গে দেখা করতে চলে যেতেন? স্যার, আমি ভীষণ অ্যাডমায়ার করি প্রিন্স চার্লসের পার্সোনালিটিকে। প্রিন্স চার্লস আসলে সব রকম চ্যারিটিতে উনি যোগ দেন। আই এম রিয়েলি রিয়েলি ফ্যাসিনেটেড হোয়াট হি ডাজ। আপনার এই ফ্যাসিনেশন নিয়ে, এই অবসেশন নিয়ে দর্শকদের মনে কি প্রশ্ন আছে একবার জানতে চাইবো, ওদের কি প্রতিক্রিয়া একবার জেনে হ্যাঁ নিই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, স্যার, আমার প্রশ্নটা হলো আমাদের ইন্ডিয়ানসদের নিজেদের প্রমাণ করার কি প্রয়োজন আছে? আপনি তো বললেন যে আপনি খুব প্রাউড, আপনি তো বললেন যে আমরা কোনো অংশেই কম নই, তাহলে বিদেশে গিয়ে প্রমাণ করার কি দরকার? হলিউড থেকে এসে তো কেউ নিজেকে এখানে প্রমাণ করছে না। এখনো পর্যন্ত কেউ আমাদের এখান থেকে যায়নি। এখন আমরা যেতে শুরু করেছি, তো ওখান থেকেও লোক এদিকে আসছে। এই কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার কাছে সব শিল্পীরা ইচ্ছে প্রকাশ করেছে যে বলিউডের পিকচারে কাজ করতে চাই। গান খুব মজাদার হয় ওই পিকচারগুলোয়। জানি না ওই মেয়েগুলো কোত্থেকে চলে আসে, ডান্স করতে শুরু করে দেয়। তো ওদেরও ইচ্ছে হয় এখানে এসে কাজ করার। আপনি হ্যাঁ, আপনার কখনো মনে হয়নি যে অনেক নাচানাচি আর খারাপ কাজ হয়েছে, এবার ভালো কিছু কাজও করি? পলিটিক্সেও আসতে ইচ্ছে করে না, কারণ আপনি আপনার সঙ্গে এত দেশবাসীর ভালোবাসা রয়েছে, ওরাই আপনাকে জেতাবে। বরং বাইরে না গিয়ে দেশে থেকে দেশের জনতা সেবা করলে অনেক ভালো হয় নাকি? কি বলেন? ইয়াং ম্যান, আই থট ইউ আর মাই ফ্রেন্ড, ইউ লুক লাইক মাই এনিমি। তুমি শত্রু আমার? কোন শত্রু পাঠিয়েছে? একজন শিল্পীকে আমি বিশ্বাস করি এই কথাটাতে, একজন শিল্পীর শুধু শিল্পীর মধ্যে থাকা উচিত। শিল্পী প্রত্যেকের, পলিটিক্স তো ছেড়ে দিন, কখনো আমাকে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মেও দাঁড়াতে দেখবেন না, একদম নয়, নেভার এভার। গুলশানজি, অনেক অভিযোগ আমরা দর্শকের পক্ষ থেকে এখানে করলাম আপনার খারাপ কাজ নিয়ে, আপনার ভালো কাজ নিয়ে, আর আপনি জবাবও ভালো দিয়েছেন। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজের সিদ্ধান্ত আজকের মোকদ্দমার উপর। আপকি আদালতে আজ আমরা জবাব চেয়েছি হিন্দি ফিল্মের জনপ্রিয় খলনায়ক গুলশান গ্রোভারের কাছে। সেই গুলশান গ্রোভার যিনি মুম্বাই থেকে শুরু করে হলিউড অবধি দেশের নাম উজ্জ্বল করেছেন। এখন সময় এসছে আজকের মামলায় আজকের জাজ শৈবল চ্যাটার্জি রায়দানের। গুলশান গ্রোভার বাবু নিজের পক্ষে ভালোই যুক্তি দিয়েছেন। বরং আমি এটা বলতে চাইব যে যখন আমরা হিন্দি ফিল্মে খলনায়কের কথা বলি, খলনায়কোচিত অভিনয়ের কথা বলি, তো প্রাণ সাহেব, অমরিশ পুরী সাহেব, এদের নাম মনে পড়ে। অজিত বাবু আছেন। তো এখনো হয়তো গুলশান গ্রোভার বাবু ওই লেভেল পর্যন্ত পৌঁছননি। ওনার কাছে সময় আছে, আর উনি নিজের একটি পরিচিতি বানিয়ে ফেলেওছেন। খুব ভালো লাগছে যে উনি এখন ইন্টারন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন। ভালো কথা, এটা খুবই ভালো ব্যাপার। আমি ওকে এটা বলবো না যে কিছু ভুল এটা ইন্ডিয়ান অ্যাক্টরের করা উচিত নয়, কারণ এই যে ওয়ার্ল্ড আজ অনেক ছোট হয়ে গেছে, আর এটা খুবই দরকারি ব্যাপার যে আমাদের অ্যাক্টার্স বাইরে গিয়ে নিজেদের যোগ্যতা দেখাক। এ কাজ গুলশান গ্রোভার বাবু করছেন, এটা খুবই ভালো কথা। এটুকু বলেই আমি ওকে সসম্মানে রেহাই দিচ্ছি। জজ সাহেব,
যেভাবে আমি একজন সিনিয়র ভিলেনদের কাজকে আমি সম্মান করি, তাদের সামনে তো আমি কিছুই না। অনেক সময় লাগবে আমার ওইরকম নামই হওয়ার জন্য, ওইরকম কাজ করার জন্য। আপনার এই কথাটা আমি মূল্য দিই, কিন্তু যে কথাটা আমি সব থেকে বেশি মূল্য দিই, সেই জন্য ওই যে কি বলে, আমি এটা মনেও করি। এমন নয় যে আমি কোনো ড্রামা করছি বা সেরকম কিছু। সব শিল্পী যারা লক্ষ্যে পৌঁছেছে, যদি তাদের ফ্যান্স, তাদের অনুরাগীরা ওদের ভালো না বাসে, ওদের পছন্দ না করে, একভাবে ওদেরকে উৎসাহ না দেয়, ওরা কিচ্ছু করতে পারবে না। এই কথাটা আমি মানি। আর আমি তো আপনাদের ফয়সালার সাগ্রহ অপেক্ষায় থাকি সর্বদা। पंजाब में ऐसा होता है और हमारे पंजाब में ऐसा नहीं होता। केड़ी बोलो, केड़ी चक दे फटे। সব কোর্ট থেকেই পালাই আমি। উনিও ভেবেছিলেন ভয়ের চোটে পালিয়ে যাব। আরে ভাই উকিল সাহেব, ইনি কোথাও পালাতে দেন না, যেখানে যাবে ধরে আনবে তোমাকে। সেজন্য কি শোনাবো? রাজা কি আই বারাত? আচ্ছা और গুলশান, আপনি এখানে বসে শোনালে বেশি মানুষ দেখতে ঠিক পাবে। আছে। গুলশানজি, দর্শকদের রিকোয়েস্টে আজ দু একটা ডায়লগ হয়ে যাক। যে ফিল্মটা আসছে, এক খিলাড়ি এক হাসিনা, ফারদিন খান কোয়েনা মিত্রের সাথে, এই সবে করে এসেছি, ডায়লগ মনেই আছে। এখানে আমার ক্যারেক্টারের নাম সিকান্দার। সিকান্দার সম্পর্কে সুলতানা ডাকাতের মতো দৌড়ানোর জন্য বিখ্যাত। কিভাবে ওই সিকান্দার যে নিজের শত্রুর সঙ্গে কি করে ইত্যাদি। তো দুটো লাইনই মনে আছে। सिकंदर को कोई मार नहीं सकता। सिकंदर मौत से नहीं डरता। सिकंदर पर किसी तरह के जहर का असर भी नहीं होता, क्योंकि दुनिया में 90 किस्म के जहर हैं और सिकंदर रोज थोड़ा थोड़ा जहर खा लेता है। Nobody can kill सिकंदर। এইরকম কিছু। আপকি আদালতে জনতার জাজ গুলশান গ্রোভারকে তো রেহাই করে দিয়েছেন, কিন্তু আসল ফয়সালা আপনাদের মানে জনতাকে করতে হবে। আপনাদের স্থির করতে হবে যে গুলশান গ্রোভার কতটা ভালো মানুষ আর কতটা ব্যাডম্যান। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকি আদালতে এক নতুন মোকদ্দমা নিয়ে, এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।